শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর এই মিষ্টি সকালটি সবার সুন্দর কাটুক, ভালো কাটুক সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, পুরো রাঙা সকাল পরিবার আছে, একই সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সুন্দর সকালে আসলে আলোকিত মানুষদেরকে নিয়ে বসাই আমাদের প্রতিদিনের একটা অভ্যেস, এবং এটাকে আমি বলবো যে সু অভ্যেস। এবং এই সু অভ্যেসের পাশাপাশি আমরা আরো কিছু সু অভ্যেসের চর্চা করার চেষ্টা করি। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সুন্দর সকালে আসলে আলোকিত মানুষ আছে, তাকে জানাবো দর্শকদেরকে। চলো পরিচয় করে দিই। দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি কর্পোরেট ব্যক্তিত্ব এবং নির্মাতা সারা আফরিন। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকেও। কেমন আছেন? ভালো ভালো চলছে সময়। আসলে ভালো চলছে সময়, এটা বলাটাও কিন্তু বিশাল একটা ব্যাপার। আসলে বিশ্বাস করেই হয়তোবা বলছেন যে ভালো আছেন। সময়টা আসলে সবসময় নানান রকম চ্যালেঞ্জ থাকবে, সময়টাই কখনো একদম পুরোপুরি ভালো কখনোই হবে না। তো এর মধ্যে নিয়ে মানিয়ে নেওয়া, চলে যাওয়াটা, সেটাই জীবন আসলে। সুন্দর একটি কথা বলেছেন। এবং পজিটিভ থিংকিং নিয়ে এগিয়ে যাওয়া, চমৎকার বলেছেন। আমরা একদম ছোটবেলা দিয়ে শুরু করি। যতটুকু জেনেছি ঢাকাতেই আপনার জন্ম, কিন্তু তারপরেও তো একটা বিস্তর তফাৎ রয়েছে না এখনকার সময় আর যখন আপনার জন্ম হয়েছে সেই সময়ের মধ্যে? ঢাকার কথা যদি বলি, কেমন ছিল শৈশবটা সবকিছু মিলে? আমার ছোটবেলার কথা বলতে গেলে, আমি যেটা আপনি প্রথমে বললেন যে আমার বেড়ে ওঠা এবং জন্ম পুরোটাতেই ঢাকায়। আমার বাবা ছিলেন উনি একজন বিজ্ঞানী। উনি মূলত পড়াশোনা করেছেন কেমিস্ট্রিতে এবং পিএইচডিও করেছেন উনি কেমিস্ট্রিতে। তারপর উনি সায়েন্স ল্যাবরেটরিতে বিজ্ঞানী হিসাবে কর্মরত ছিলেন। পরে এক সময় যে উনি টিচিংটাকে উনি মনে করলেন যে উনি ওইটাকে হি গট হিজ কলিং ফ্রম টিচিং। পরে উনি পুরোপুরি এখন পর্যন্ত ওনার বয়স প্রায় 85, বাট উনি এখন পর্যন্ত পড়ানোর কাজটাকে উনি এতটা এনজয় করেন, ওটার সাথে যুক্ত আছেন। আর আমার মা, তিনি হচ্ছেন একজন সাইকোলজিস্ট। ইনি হচ্ছেন মূলত উনি যে সমস্ত শিশুদের প্রতিবন্ধকতা আছে নানান রকম, তাদের নিয়ে কাজ করতেন। প্রতিবন্ধী ফাউন্ডেশন বলে একটা অর্গানাইজেশন ছিল, এখনো আছে, তারা কাজ করছে। সেখানে একটা স্কুল ছিল কল্যাণী তাদের, তো উনি সেখানে কাজ করতেন। আর আমার বেড়ে ওঠাটা যেটা বললাম যে আব্বুর কর্মসূত্রে, যেমন যে সায়েন্স ল্যাবরেটরি, যেটা বিসিএসআই এর যে কলোনিটা ছিল, মানে সায়েন্স ল্যাবরেটরিতে, ওইখানেই আমার শৈশবের একটা ব্যাপক একটা সময় কেটেছে। তো ওইখানকার পরিবেশটাও একটা অন্যরকম একটা ছিল, যে এখানে সবাই বিভিন্ন ধরনের বিজ্ঞানীরা আছেন। আমাদের যাকে চাচা বলছি, এর বাসায় যাচ্ছি, ওর বাসায় যাচ্ছি, বিশাল মাঠ। বা সন্ধ্যাবেলা আব্বু আমাদেরকে নিয়ে বেড়াতে বের হতেন ওই সায়েন্স ল্যাবরেটরি। এবং তখন তার ঢাকা শহরে এত জ্যাম ছিল না। এলিফ্যান্ট রোডে 2টা মাত্র যে কনফেকশনারি ছিল, একটা ছিল রুমা আর একটা ছিল রিনা। তো সন্ধ্যাবেলা আব্বু আমি এবং আমার ভাই, আমরা দুজন, আমার থেকে 4 বছরের ছোট, আমাদেরকে নিয়ে হাঁটতে বেরোতেন। আমরা ওই সায়েন্স ল্যাবরেটরির ভিতর দিয়ে হেঁটে এলিফ্যান্ট রোডে গিয়ে ওইখান থেকে হয়তো পাউরুটি এরকম কিছু কেনা হতো, তারপর হেঁটে আবার বাসায় ফেরা। তো ওইটার একটা সুন্দর একটা সময় ছিল। ঢাকা শহরটা তো আসলে তখন একটা টাউনের মতো ছিল, এরকম মেট্রোপলিটন বা মেগা সিটির রূপ তো তখনও নেয়নি। আমরা ছুটির দিনগুলোতে অবলীলায় আমার মানে এক্সটেন্ডেড যে মামা, চাচা, ফুপু বা ওনাদের সাথে খুব একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। এবং ছুটির দিনগুলোতে আমরা কিন্তু ফোন করে না, আনঅ্যাটেন্ড, কাউকে কোনো প্রকার কল ছাড়াই কিন্তু যে কোনো জায়গায় কারো বাসায় চলে যেতাম এবং পেতাম কিন্তু একজন আরেকজনকে। তো ওইভাবে আসলে উইকেন্ড ছাড়া এটা চিন্তাই করা যায় না, আর ফোন না করে আপনি কারো বাসায় এক সেকেন্ড এটা চিন্তাই করতে পারেন না। তো এই ছিল যে মূলত আমার মানে ওই থাকার ইয়েটা। আর আমার স্কুল কলেজ ভিকারুননিসা। সো আমি একদম আমার শুরুটা হয়েছিল YWCA বলে একটা স্কুল, যেখানে আমি 2 বছর প্রাথমিকভাবে পড়াশোনা করেছি, নার্সারি অ্যান্ড কেজি। তারপর যে ওটাও খুব সুন্দর একটা, যে সেন্ট্রাল রোডের ওই জায়গাটাতে ভেতরের দিকে খুব একটা কানাগলির মতো জায়গায় খুব সুন্দর একটা প্রেমিস ছিল, মাঠ বা ইয়ে। আর আমার স্কুল ভিকারুননিসা মানে ইটস ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পাস ইন ঢাকা সিটি, বিরাট মাঠ। তো মাঠের একটা ব্যাপার ছিল, যে আমি যে খুব স্পোর্টি ছিলাম তা না, বাট চাইলে আমি আসলে খেলাধুলা করার যথেষ্ট স্কোপ ছিল, যেটা এখনকার বাচ্চারা বা শিশুরা এটা কোনোভাবেই এটা তো বাবা একজন সায়েন্টিস্ট ছিলেন, মানে তার শুরুটা তো ছিল আসলে আপনি যেটি বলছিলেন যে কেমিস্ট্রিতে উনি পিএইচডিও করেছেন, এবং একটা সময় তিনি শিক্ষকতা পেশাটাকে বেছে নিলেন, এবং একই সঙ্গে মা একজন মনোবিজ্ঞানী। সেখানে আসলে সন্তান হিসেবে আপনার কি ভালো লাগতো? মানে বাবাকে তো সবসময় নিশ্চয়ই দেখতেন যে ল্যাবে কাজ করছে,
বিভিন্ন বিষয় নিয়ে একই absolutely. সঙ্গে মাও বাচ্চাদেরকে নিয়ে কাজ করছে। আমরা আসবো, ছোট্ট করে আপনার সম্পর্কে একটু জানাতে চাই দর্শকদের, তারপর জানতে চাই দর্শক, সারা আফরিন বাংলাদেশের একজন প্রতিভাবান ব্র্যান্ড এবং প্রোগ্রাম যোগাযোগ বিশেষজ্ঞ, যিনি বর্তমানে ব্র্যাকে ব্র্যান্ড অ্যান্ড প্রোগ্রাম কমিউনিকেশন প্রধান হিসেবে কর্মরত। তিনি সৃজনশীলতা ও বিশ্লেষণী দক্ষতার সমন্বয়ে দীর্ঘ 2 দশকেরও বেশি পেশাগত জীবনে চলচ্চিত্র প্রযোজনা, বিপণন, সামাজিক প্রচারাভিযান এবং ব্র্যান্ড স্ট্র্যাটেজি গঠনে ব্যাপক অবদান রেখেছেন। বুয়েট থেকে আর্কিটেকচারে স্নাতক করা সারা আফরিন এর আগে দীর্ঘদিন গ্রামীণফোনের ক্যাম্পেইন মার্কেট কমিউনিকেশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গ্রামীণফোনে কাজ করার সময় 30টিরও বেশি টিভি বিজ্ঞাপন, ডকুমেন্টারি এবং 2টি বড় প্রকাশনা নির্মাণ করেছেন। সারা স্টুডিও বিগিনিং এর ব্যানারে আন্তর্জাতিক সম্প্রচারকদের সঙ্গে যুগ্ম প্রযোজনায় বিভিন্ন সামাজিক বাস্তবধর্মী চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। ফ্রান্সের আর্টে, জাপানের এনএইচকে, দক্ষিণ কোরিয়ার কেবিএস, তাইওয়ানের পিটিএস, সিঙ্গাপুরের মিডিয়া ক্রোপ প্রভৃতি সংস্থার সাথে তার কাজের অংশীদারিত্ব রয়েছে। তিনি ইউরোপিয়ান অডিও ভিজুয়াল এন্টারপ্রেনার্স থেকে চলচ্চিত্র প্রযোজনায় ডিপ্লোমা অর্জন করেছেন। তার প্রযোজিত কাজের মধ্যে শুনতে কি পাও, অন্যদিন, শিকলবাহা, একটি সুতার জবানবন্দি, নীল মুকুট প্রভৃতি উল্লেখযোগ্য। আমরা আবারও চলে যাই তার কাছে। আমরা গল্পে ছিলাম, বাবা মার কথা বলছিলাম, এবং আমি যেটি জানতে চাচ্ছিলাম যে এই যে বাবা মার এতগুলো কাজ একই সঙ্গে, যেটি বলছিলাম যে বাবা ল্যাবে কাজ করছেন, মা শিশুদের নিয়ে কাজ করছেন, নিজের মনেও কিন্তু অনেক রকম প্রত্যাশা তৈরি হয়, বা অনেক সময় মনে হয় যে না, আমি এর বাইরে গিয়ে কিছু করতে চাই, বাবার কাজটিও করতে চাই না, মারটিও চাই না, যেটি হয় অনেক সময় শিশুদের ক্ষেত্রে। মানে আপনি আমাকে খুবই কতগুলো ল্যাবের কথা বলাটাতে আমার মনে পড়লো যে মানে যে আব্বুর, যেমন আমি স্কুলে যখন পড়তাম, যেটা আমার দুইজনই ওয়ার্কিং প্যারেন্ট ছিল, তো সেইটা হচ্ছে যে স্কুলের পরে সাধারণত হয় বাবা, কিন্তু কিংবা হচ্ছে বাবার সাথে যে সহকারী ছিলেন এরকম কেউ একজন হয়তো আমাকে স্কুল থেকে নিয়ে আসতেন। আমার মা তো হচ্ছে কাজে ছিলেন। তো তারপর কিন্তু স্কুল থেকে ফেরার পর আমার মনে আছে যে অনেকদিন আমার ল্যাবে যাওয়া হতো। তো ল্যাবে গিয়ে আসলে ছোটবেলায় ওইভাবে তো আসলে কেউ চিন্তা করে না, বাট নিশ্চয়ই এই ব্যাপারগুলো কোনো না কোনোভাবে একটা প্রভাব রাখে যে ওখানে টেস্ট টিউব, বাবার ল্যাবের মধ্যে টেস্ট টিউব বা অনেক কিছু কাজ করছেন, বাবা একটা জায়গা আছে, আমি আমার মতো আরেকটা কোনায় বসে আছি, সেইগুলো নিশ্চয়ই কোনো না কোনোভাবে একটা প্রভাব বিস্তার করেছে। আর একটা জিনিস আমি ছোটবেলা থেকে যেটা বাবাকে দেখেছি এখন পর্যন্ত যেটা করেন, উনি প্রচুর পড়েন। আমার বাবার স্মৃতি হচ্ছে, বাবাকে নিয়ে জন্য আমার যে স্মৃতিটা, উনি একটা টেবিলের মধ্যে, ডাইনিং টেবিলে বসে আছেন এবং উনি বই পড়ছেন আর উনি গুনগুন করে গান গাচ্ছেন। মানে এখন পর্যন্ত উনি যে কোনো লেকচার, উনি ক্লাস নেবেন, লেকচার দিবেন, তো উনি আগের রাতে উনি প্রিপেয়ার করেন নিজেকে। এটা কিন্তু খুব রেয়ার, মানে যে উনি সারাক্ষণ নিজেকে কিন্তু আপডেটেড রাখেন। ওই যে অনেক পড়তে হবে বা পড়াটা যে একটা মানে জীবনেরই অংশ, এইটা একটা মনে হয় আমি বাবার কাছ থেকে একটা সত্যিকার অর্থেই তাই অন্যতম একটা আপনার জীবন সম্পর্কে আমরা গল্প করতে গিয়ে বা আমরা রিসার্চে যেটা পেয়েছি যে ছোটবেলায় আপনি ভালো ফলাফল করার কারণেও আপনাকে বইয়ের একটা বিশাল সম্ভার পুরস্কার দেওয়া হয়েছিল। হ্যাঁ, মানে আমার এটা মনে আছে যে আমি একবার ক্লাস 3-তে পড়ি, তো আব্বু হচ্ছে যে আমাকে, আমি অঙ্কে 100-তে 100 পেলাম, তো ক্লাসে নাম ঘোষণা করা হলো, আমি বাসায় এসে বললাম যে আমি এরকম পেয়েছি। তো সেই দিন বিকাল সন্ধ্যাবেলাতেই আব্বু আমাদেরকে নিয়ে ওই যে হাঁটতে হাঁটতে আবার নিউ মার্কেটে চলে গেলাম, ওই যে ঢাকা শহরটা বললাম তখন, তো নিউ মার্কেটে চলে গেলাম, ওখান থেকে অনেকগুলো বই কিনে দিলেন। বা যে কোনো জন্মদিনে আমার মনে আছে যে একটা জন্মদিনে একটা মোটা একটা বাংলা এনসাইক্লোপিডিয়া, মানে বইয়ের সাথে, বা আরেকটা আমার বাসায় নিয়মিত তখন কিশোর জগৎ বলে একটা পত্রিকা ছিল, যেটা একদম শিশু কিশোরদের জন্য লেখা হতো। এখন খুবই ওইটাও আমাদের বাসায় আসতো। তো পড়াটা একটা অন্যতম একটা ছিল যে প্রচুর বই পড়া, এবং বই পড়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ ছিল না। মানে আমি ক্লাসের পড়াতেও দেখা যেত যে আমি হয়তো স্কুল থেকে এসে সন্ধ্যাবেলায়, যেখানে অন্যান্য আমার বন্ধুদের শুনতাম যে বাবা মারা বলছেন যে এখন পড়তে বসতে হবে, আমি তখন গল্পের বই পড়ছি না টিভি দেখছি, মানে ওইভাবে কোনো বিধিনিষেধ আমি কখনো ছোটবেলাতে ফিল করি নাই, মানে প্রেশারটা ছিল না। তো সেইটার থেকে আমার মনে হয় যে আমার নিজের মধ্যে একটা প্রেশার তৈরি হয়েছিল যে না, পড়াশোনাটা করতে হবে, ভালো কিছু করতে হবে, বা ভালো কিছু করা না, মানে কিছু একটা করতে হবে, সামথিং মিনিংফুল। পড়াশোনা আসলে ভালো লাগা থেকেই করতেন, আনন্দ পেতেন জন্য ওই দিকে আসলে কোনো অনাগ্রহ ছিল না আমি বলবো। আমরা আপনার সম্পর্কে যেটা জেনেছি যে আপনি ছোটবেলায় ভীষণ শান্ত প্রকৃতির ছিলেন, কিন্তু একই সাথে ছিলেন ভীষণ জেদি। একটু জেদের দুই একটা গল্প শুনি আমরা। মানে শান্ত ছিলাম নাকি এটা আমার মা হয়তো বেটার বলতে পারবেন, বাট আমার মনে হচ্ছে যে আমি খুব একটা হয়তো ট্রাভেল মেকার ছিলাম না, বাট হ্যাঁ, জেদ ব্যাপারটা
করতো। অনেক বেশি ছিল। যেমন আমি জেদের যদি একটা উদাহরণ দিতে চাই, যেটা হয়তো ঠিক ছোটবেলার নয়, আরেকটু পরের দিকে। যেমন আমি যখন এসএসসি এইচএসসি যখন পড়াশোনা করছি আমরা, আমাদের দেশে সবাই তো চান যে ছেলেমেয়েরা, স্পেশালি আগে ছিল, আমাদের জেনারেশন এখন ডিফারেন্ট, আমার ছেলে এখন ইউনিভার্সিটিতে পড়ছে, তা আমরা অতটা আমাদের ছেলেমেয়েদের উপর চাপ প্রয়োগ করি নাই, কিন্তু ওই সময় একটা এক্সপেকটেশন থাকতো হয় ডাক্তারি পড়বে কিংবা ইঞ্জিনিয়ারিং পড়বে, স্পেশালি যদি কারো রেজাল্ট একটু ভালো হয়। তো সেই জায়গাটা থেকে আমার বাবা মারও একটা প্রত্যাশা ছিল যে মেয়ে হইলেও আবার সবাই আশা করে যে মেয়েরা হচ্ছে ডাক্তারি পড়ুক। তা আমি হচ্ছে এসএসসিতে বায়োলজি রাখলাম, এইচএসসিতে হচ্ছে আমি বায়োলজিটা চাচ্ছিলাম না নিতে। তারপরও আমার প্যারেন্টস আমাকে, আচ্ছা না, অপশনটা রাখো, তুমি পরে না পড়ো বাট অ্যাটলিস্ট পড়াশোনাটা গিয়ে করো, অপশনটা খোলা রাখো। আচ্ছা ঠিক আছে, আমি বায়োলজি নিলাম, বায়োলজি পড়লাম। তারপর আমার হচ্ছে যখন, এবং সেটাও মোটামুটি ভালোভাবেই বের হয়ে আসলাম ওখান থেকে। তারপর যখন উচ্চশিক্ষার জন্য যখন আমি ভর্তি পরীক্ষা দিব বিভিন্ন ইয়েতে, তখন আমি মোটামুটি যে আমি আর্কিটেকচারে পড়বো বা ইঞ্জিনিয়ারিং এর কোনো একটা, মানে বুয়েটের প্রতি আমার একটা ইয়ে হয়েছিল যে আমি হয়তো এখানে পড়বো। আচ্ছা, তো তখন আমার বাবা আমাকে বললেন যে না, মেডিকেলে পরীক্ষাটা দাও। তখন আমি আসলে প্রথম ইয়ে করলাম যে না, তুমি যদি, আমি পরীক্ষায় ভালো পরীক্ষা দিয়ে চান্স কিভাবে পেতে হয় সেটা যেমন আমি জানি, চান্স কিভাবে না পেতে হয় সেটাও আমি জানি। আচ্ছা, কাজে আমাকে ভালো ছেড়ে দেওয়া হলো বাবা মাকে, জোর করে কোনো লাভ হবে না। তখন আমার বাবা বললেন আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা হয়। বুয়েটের আকর্ষণটা মানে কোথা থেকে আসলো? কাউকে দেখেছেন বা পরিবারে ছিল এরকম কিছু, নাকি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে? আমার না এই জায়গাটা ঠিক মনে পড়ে না, বাট একটা জিনিস হচ্ছে ছোটবেলা থেকে তো বিভিন্ন জায়গাতে, যেমন আমি একদম অনেক ছোট থেকেই বাবা আমাকে আর্ট স্কুলে নিয়ে যেতেন। মানে যে আমাদের চারুকলাতেই একটা যে ছোটদের জন্য একটা অংশ আছে যেটা জয়নুল আবেদিনের নামে, তো ওইখানে আমি অনেক ছোট থেকে যেতাম, এবং ওখানে ছবি আঁকা, মানে এমন না যে খুব ভালো ছবি আঁকতে হবে বা কিছু এরকম কোনো ব্যাপার না, বাট হচ্ছে যে কিছুর সাথে অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকা। তারপর হচ্ছে যে একটা সময় হচ্ছে যে আমি গান শিখতেও আমার বাবা আমাকে নিয়ে যেতেন। এগুলো কিন্তু রেগুলার একটা ইয়ে ছিল যে আমার বাবা এগুলোকে খুব সিস্টেমেটিক্যালি এগুলোকে করেছেন। মানে এখন আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি আর কি, কোনোদিন বলা হয় নাই এগুলো। যে আমি সঙ্গীত ভবনে গান শিখতে যেতাম, ওখানে কলিম শরাফি উনি মূলত এটা প্রতিষ্ঠা করেছিলেন, এবং তারপর এই যে বন্যাদি, তারপর আমিনুর রহমান নিচু স্যার, সাদি স্যার, ওনারা হচ্ছেন এক ঝাঁক নতুন মুখ তখন শান্তিনিকেতন থেকে আসলো, তো ওনারা মূলত ওখানে গান শিখাতেন। তো এইগুলোর মধ্যে দিয়ে আসলে করতে করতে কে যে কখন কি প্রভাব ফেলেছে আমি ঠিক বলতে পারবো না, বাট মনে হয়েছিল যে একটা সৃজনশীল কোনো একটা কিছুর সাথে যুক্ত থাকা, এবং আপনি যেটা হচ্ছে আর্কিটেকচারের মধ্যে বাবার একটা প্রতি কৃতজ্ঞতার কথা বলছিলেন। আসলে প্রত্যেকটা সন্তানেরই আমার মনে হয় সেই কৃতজ্ঞতাটা আছে বা থাকা উচিত, এবং কখনোই এটা মনে হয় ব্যালেন্স করা সম্ভব না। আপনার বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডই আসলে আপনাকে কোনো না কোনো ভাবে আপনার পরবর্তী জীবনের দিকে আসলে বিভিন্ন কিছু বাছাই করতে বা নিজের যে টেস্টটা সেটা গঠন করে দিয়েছে। সেই জায়গা থেকেই শুনতে চাই যে বুয়েটের জীবনটা আসলে আপনার কেমন ছিল? ভর্তি তো হলেন, বুয়েটের জীবনটা হচ্ছে যদি প্রথমে মতো বলি, সেটা হচ্ছে যে প্রথম একটা ইয়ে ছিল যে আমরা স্পেশালি বাংলাদেশের একটা মেয়ে, যদি আমার বাবা যেটা বলছি যে খুবই উদার ছিলেন, বা সেই জায়গাটা থেকে একটা ব্যাপক একটা খোলামেলা পরিবেশে এবং ইয়েতে আমি বড় হয়েছি, কিন্তু তারপরও মেয়েরা কিন্তু একটা কিছু অনুশাসনের মধ্যে একটু থাকে। এটা বাবা মা একটা মানে প্রোটেক্টিভ একটা ব্যাপার থেকেই আসে, যে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে হয়। তো সেই জায়গাটা থেকে বুয়েটের যাত্রাটা প্রথমে যেটা ছিল, যখন ইউনিভার্সিটিতে গেলাম, এটাকে বিশ্ববিদ্যালয়, প্রথম কিন্তু একটা স্বাধীনতার একটা স্বাদ ছিল আসলে, সেই অর্থে যে আমি কিন্তু তখন আমাকে কেউ বুয়েটে নিয়ে যাচ্ছে, স্কুলে যেমন স্কুল কলেজ পর্যন্ত আমি একদম নিয়ে যাচ্ছে দিয়ে আসছে, কোচিংয়ে হয়তো যাচ্ছি নিয়ে আসছে দিয়ে আসছে, গানের স্কুলে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে, বাট সেই প্রথম হচ্ছে যে মানে যেটা একটা হলো যে প্রথম যে আচ্ছা আমি নিজে যাচ্ছি, সেটা হয়তো বুয়েটের বাসেই হোক বা যেভাবেই হোক, ট্রান্সপোর্টেশনেই হোক, অন্যান্য পাবলিক, বাট হচ্ছে যাচ্ছি আসছি, এটা নিজের একটা ইয়ে তৈরি হওয়া। এবং তার সাথে সাথে হচ্ছে তখন হচ্ছে হস্টেলেও হচ্ছে আমার ইয়ে ছিল, আমাদের বুয়েটের একটা মেয়েদের একটা হস্টেল ছিল, একটাই হস্টেল ছিল বুয়েটে, তো যেহেতু ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা খুব কম, এটা সারা বাংলাদেশের ইয়েতেই যে স্টেমে মেয়েদের পড়াশোনার হারটা অনেক কমে যায় ড্রাস্টিক্যালি এইচএসসির পরে। তো সেইখান থেকে আসলে ওই স্বাধীনতাটা একটা প্রথম ইয়ে ছিল, অনেক বন্ধু বান্ধব আসলো। আর ইউনিভার্সিটির পড়াশোনাটা তো একটু ডিফারেন্ট, মানে টিচাররা কিন্তু আপনাকে বলে দিচ্ছে না কি করতে হবে, মানে মোর হচ্ছে যে আপনাকে কিছু মানে ট্রিক্স
দিয়ে দিচ্ছে, কিছু হচ্ছে আপনার মানে ইনভোক করার জন্য বা থট প্রভোকিং কিছু চিন্তা ভাবনা বা আলাপ আলোচনা আসলে আপনাকে ইয়ে করে দিচ্ছে। তো সেইটা একটা ইয়ে ছিল যে এই পড়াশোনাটা। আর একটা জিনিস হচ্ছে যে আর্কিটেকচারে পড়াশোনার একটা বড় অংশ ছিল আমাদের, যেমন হচ্ছে যে আমি দু একটা প্রজেক্টের কথাই বলি যে আমরা ছোট করে, তাহলে হয়তো বোঝাতে পারবো ব্যাপারটা। যেমন আমাদের একটা প্রজেক্ট ছিল, তখন আমরা সেকেন্ড ইয়ারে সম্ভবত প্রথম দিকে পড়ি, যে সেগুন বাগিচা। সেগুন বাগিচা কিন্তু এখন যে সেগুন বাগিচা দেখছে সেই সেগুন বাগিচা না। সেগুন বাগিচা কিন্তু আগে প্রচুর পুরানো, দোতলা তিনতলা, খুব সুন্দর পুরানো দিনের 19 শতকের বা 20 শতকের প্রথম দিকে তৈরি হওয়া বেশ কিছু সুন্দর বাড়ি ঘর ছিল, এবং যেগুলো সাধারণত ওই একটা বিনিময় প্যাকেজে হয়েছিল। মানে এখানে যারা ছিলেন, সেগুনবাগিচায় যারা থাকতেন তারা হয়তো কলকাতায় চলে গেলেন, কলকাতাতে যারা ছিলেন তারা হচ্ছে এখানে চলে আসলেন। এখানে একটা কমিউনিটি একজন ছিলেন যারা অনেকেই শিল্প সংস্কৃতির সাথে যুক্ত ছিলেন, সরকারি বিভিন্ন কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে ছিলেন। তো সেগুন বাগিচাতে আমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো যে এই সেগুন বাগিচার যে সম্ভবত কয়েকটা এলাকাতে হচ্ছিল, আমরা বেছে নিয়েছিলাম সেগুন বাগিচাতে। ওখানে ঘুরে ঘুরে ওখানকার বিল্ডিংগুলো যে আর্কিটেকচারাল যে ক্যারেক্টারিস্টিক্স, হয়তো ওখানে কলামগুলো কীরকম, বিমটা কীরকম, কী ধরনের মোটিভ দেখা যাচ্ছে, সো ওইগুলোকে হচ্ছে দেখা, অবজার্ভ করা, এবং তারপর নিজেদের মতো করে ওগুলোকে একটা স্কেচে নিয়ে আসা, প্রেজেন্টেশন তৈরি করা যেখানে। তো এইটার ফলে কি হয়েছিল কি, আমরা প্রায় মাসখানেক ধরে ওখানে গেলাম, যার ফলে যেটা হচ্ছে কি প্রত্যেকটা বাসায় গিয়ে গিয়ে কথা বলা। সো ওইটার মধ্যে কিন্তু একটা ইয়ে হচ্ছিল যে আমি এখান থেকে এসেছি, আমরা এটা করছি। তো মানুষের সাথে কমিউনিকেশনের যে একটা স্কিলস আমাদের দরকার, কারণ সারা বছর সারা জীবনই তারপরে এটা প্রয়োজন হয় আসলে। আপনার আইডিয়াগুলো, আপনার চিন্তা ভাবনাগুলো অন্যদের সাথে কমিউনিকেট করতে হয়, নেগোশিয়েট করতে হয় সোসাইটির সাথে। তো ওইটা একটা বড় একটা ইয়ে ছিল, মানে কমিউনিকেশন স্কিলটা বলা যায় সেখানে আপনার ডেভেলপ হয়েছে। অবশ্যই। আর মানুষের সাথে মেশা, যে মানে অন্য অনেক মানুষের সাথে, মানে আমরা তো একটা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে ছিলাম, সেখান থেকে বের হয়ে আরো যে গণ্ডিগুলো, আরো অনেকগুলো লেয়ার যে সমাজে, তো সেটার সাথে মেশা, এক প্রকার নিজেকে প্রকাশ করার একটা ধাপ, আপনি প্রথম ধাপটা আপনি শুরু প্রকাশ করলেন। করা, এবং এট দ্য সেম টাইম আমি যেটা বলবো, প্রকাশ করার চেয়ে বেশি হচ্ছে জানা। মানে একটা পরবর্তীতে যদি আমার কাজে যখন ফিল্ম মেকিং বা ইয়েতে যখন আসছি, তখন ডেফিনেটলি এই জিনিসগুলোকে আমাকে অনেক হেল্প করেছে, যে কিভাবে কমিউনিকেট করতে হবে কমিউনিটির সাথে। কারণ আমার যে কাজগুলো চলচ্চিত্র, সেগুলো তো একদম রিয়েল লাইফে, রিয়েল জীবন নিয়ে কাজ করা। তো তখন এখন রিয়েল জীবনের বা রিয়েল মানুষদের সাথে যখন আমি কাজ করছি, তার জীবনটাকে হয়তো আমরা যখন শুট করতে চাচ্ছি, তখন তো তার সাথে তাকে গিয়ে বুঝতে হবে, জানতে হবে। এইটার যে চর্চাটা বা যে ইয়েটা, সেই শেখাটা আমার মনে হয় যে ওইটার থেকে হয়েছিল। যেমন আরেকটা ছিল যে আমাদের সেগুন, পুরানো ঢাকার যদি ফরাশগঞ্জ যে জায়গাটা, ওটা কিন্তু খুব ইন্টারেস্টিং, যে রূপলাল হাউসকে কেন্দ্র করে তারপর ওখানে অনেক ছোট ছোট হাউস, ছোট ছোট বাড়ি আছে, আছে এখনো, যদি ওটা মশলার একটা গুদাম ঘর এবং খুবই ব্যস্ত একটা মানে বাণিজ্যিক এলাকা, কিন্তু ওইটা কিন্তু একটা মানে একটা রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, মানে খুবই সম্ভ্রান্ত একটা রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, যে ছিটে ফোটা এখনো কিন্তু ওখানে রয়ে গেছে। সো ওখানেও কিন্তু এই যে 1 মাস ব্যাপী আমরা একটা সার্ভে নিজেদের মতো করে, এটা তাই মূলত আমি এবং এখনকার যে পার্টনার কামার আহমেদ সাইমন, আমরা মূলত তখন থেকেই একসাথে গ্রুপে কাজ করা শুরু করি আসলে। তো তখন ওই সেগুন বাগিচা বা পরে ফরাশগঞ্জ, এই কাজগুলো আসলে মানুষকে জানা বোঝা এবং সমাজের যে বিভিন্ন লেয়ারে যে গল্পগুলো আছে, সেগুলোকে জানার ক্ষেত্রে আমার একটা কথা মনে হচ্ছে যে আপনি স্থাপনা বিষয়ে পড়লেন, আপনি যে আর্কিটেকচারের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলছিলেন, এগুলো নিশ্চয়ই আপনার প্রযোজনাতে কোনো না কোনোভাবে কাজে লেগেছে। লিঙ্কটা আসলে আছে আমার যেটা মনে হয়, কিন্তু আপনি যে স্থাপনা থেকে যোগাযোগ ব্যবস্থায় আসলেন, এটা খুব মানে ড্রাস্টিক মনে হয়েছে আমার কাছে। মানে আপনি কি বলবেন এই বিষয়টা? আসলে অনেক বড় চেঞ্জ না? আপনি যেটা দিয়ে শুরু হয়েছে, আমি আগে সেটাই শুনতে চাই। আচ্ছা, যেমন হচ্ছে যে আপনার ধরেন যোগাযোগ, মানে আর্কিটেকচারের যে ব্যাপারটা, যেটা হচ্ছে যে একটা প্রজেক্টকে, মানে একটা ফিল্ম প্রজেক্ট, মানে আর্কিটেকচারও কি হয়, আমাদের একটা প্রজেক্টকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে অ্যাড্রেস করতে হবে। যে প্রথমে হচ্ছে যে একটা সাইটে যাওয়া, বিকজ আর্কিটেকচার ইজ ভেরি মাচ আ ফাংশনাল জিনিস, কিন্তু একটা ওখানে কিন্তু একটা বাসার মধ্যে মানুষ থাকবেন বা একটা অফিস মানুষজন ব্যবহার করবেন, সো ইট ফাংশনাল নিডটা কিন্তু খুব বড় একটা দিক আছে। তার সাথে হচ্ছে অ্যাস্থেটিকের একটা সম্মেলন ঘটাতে হবে, এবং তার সাথে আপনার কালচার আছে, নানা রকম নোয়ান্সেস আছে, ট্র্যাডিশন আছে, হেরিটেজ আছে, অনেক কিছু একটা সম্মেলন ঘটাতে হয়। সো আমি কিন্তু মনে করি যে ফিল্ম মেকিং এর ক্ষেত্রেও আসলে একইভাবে হচ্ছে ব্যাপারটাকে যে মানে আপনি যখন একটা
কোনো একটা বিষয়ে যখন কাজ করার চিন্তা ভাবনা করলেন, তখন সে বিষয়ে যে মানুষগুলো আছেন তাদের সাথে গিয়ে প্রথমে হচ্ছে সম্পর্ক তৈরি করা, সম্পর্ক তৈরি, তাদের জীবনটাকে বোঝা, এবং তারপর হচ্ছে সেটাকে বুঝে আস্তে আস্তে ধাপে ধাপে হচ্ছে যে জিনিসটাকে লিপিবদ্ধ করা বা ডকুমেন্ট করা। তো এইটার মধ্যে আমি কিন্তু আসলে ওই যে আর্কিটেকচার আমাদের যে ট্রেনিংটা ছিল, আমি এটার পুরোপুরি ইয়ে করতে পারি, মানে কানেক্ট করতে পারি। প্লাস হচ্ছে এডিটিংটাও একটা অনেকভাবে, মানে আমি যদি বলি যে আমার পার্টনার কামার, ও যখন হচ্ছে এডিটরের সাথে যখন কথা বলে, বিকজ হি ইজ অলসো অ্যান আর্কিটেক্ট, তো এডিটরের সাথে যখন কথা বলে ওই যে স্পেস অ্যান্ড ভয়েড এইভাবে কথা বলে, আমাদের কথাটা হয় আর্কিটেকচারাল ল্যাঙ্গুয়েজে, বিকজ সো ওই শিক্ষাটা একদম পুরোপুরি রয়ে গেছে। সো এইটা হচ্ছে একটা ইয়ে। আর আপনার পরবর্তী যে প্রশ্নটা, মানে এই ক্ষেত্রেও আমি মনে করি যে এনিথিং কমিউনিকেট, মানে যেটা হচ্ছে যে একটা যোগাযোগের ক্ষেত্রে যে একটা স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের একটা প্রথমত যে আপনি যে বিষয়টাকে কমিউনিকেট করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে কেন করতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, সো স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটাকে দেখা, এবং তারপর যে ডিটেইলে গিয়ে যে এটা ইমোশনালি মানুষকে হুক করা ওই জায়গাটাতে, এটাও কিন্তু আমি মনে করি যে আর্কিটেকচারের নলেজটা, বিকজ আমাদের শিক্ষাটাই হচ্ছে যে একটা ম্যাক্রো ভিউ থেকে পুরা জিনিসটাকে দেখা, এবং পরে আস্তে আস্তে একদম ডিটেইলে, মানে পুরা ধরেন আমি বলি যদি একটা কমপ্লেক্স ডিজাইনের ক্ষেত্রে পুরা কমপ্লেক্সের বিভিন্ন স্পেসগুলো বা ফর্মের মধ্যে কানেকশনগুলো কি হবে, ইন্টারকানেক্টিভিটি কি হবে, সেইটা যেমন দেখতে হবে, তেমন একদম ডিটেইলে গিয়ে একটা দরজা বা একটা জানালা কিরকম হবে সেটাও কিন্তু আর্কিটেকচার ডিজাইনের মধ্যে পড়ে। তো সেই পার্সপেক্টিভে আমি যেটা মনে করি আমাদের চলচ্চিত্র নির্মাণ বা যোগাযোগ ব্যবস্থাপনা, দুটোকেই আপনি কানেক্ট করতে পেরেছেন। আসলে লাইফে তো কোনো কিছু শেখাই বৃথা না, যেটা আপনি বলছিলেন যে ছোটবেলায় সেই আর্ট করা থেকে শুরু করে একটু করে গান করা বা বাবার সেই ল্যাব, প্রত্যেকটা বিষয় তো আসলে একটা শিশুর জীবনে ভীষণ রকম গুরুত্বপূর্ণ এবং ভীষণ রকমের প্রভাব ফেলে, এবং সেটির উপর দাঁড়িয়েই যে শিশুর যে ভিত তৈরি হয় সেটি সে সারা জীবন ভরই বহন করে। স্থাপনা বিষয়ে পড়লেন, তার পরপরই কি আসলে প্রযোজনার কাজে আপনি ডাইভার্ট হলেন নাকি এর মাঝে অন্য কিছু ঘটলো? একটু আছে, মানে যেমন আমরা আর্কিটেকচার পড়াশোনা করলাম, আমি এবং কামার অনেক ক্ষেত্রে আমার কথা চলে আসবে, কারণ আমরা এত ইউনিট হিসাবে কাজ করেছি বা এখনো করে যাচ্ছি, সেটাই আসলে। তো আমরা পড়াশোনা করছিলাম তখন আর্কিটেকচার, সম্ভবত আমরা থার্ড ইয়ারের শেষের দিকে এবং ফোর্থ ইয়ারে একটা আন্দোলন হয়েছিল আর্কিটেকচারের, আমাদের বেসিক্যালি একটা ভর্তি পরীক্ষা সংক্রান্ত বুয়েট কর্তৃপক্ষের সাথে একটা দরকার একটা ব্যাপার ছিল, এবং সেখানে প্রায় 8-9 মাস আমাদের ক্লাস বন্ধ ছিল, মানে আমাদের বুয়েটের অন্যান্য আমাদের ইঞ্জিনিয়ারিং এ যে বন্ধুরা আছে তারা সবাই ক্লাস করছে, বাট আমাদের ক্লাস বন্ধ ছিল। আমরা সেই সময় অনশন, মানে আন্দোলন, এরকম নানান কিছু একটা বিষয় ছিল। বাট কোনো এক সময় বাংলাদেশের যে কোনো আন্দোলনই যেভাবে হয়, যে একটা সময় হয়তো কোনো অনেক সময় একটা ব্যাকস্ট্যাবিং হয়, বা অনেক সময় হচ্ছে যে জিনিসটাকে নিয়ে আমরা আসলে যে আদর্শ বা যে ব্যাপারটা নিয়ে আসলে আমরা আন্দোলনটা করছিলাম, এটা কোনোভাবে কোনো এক সময় বাধাগ্রস্ত হয়েছে, আমাদের ওই আন্দোলনটাও কোনো একরকম ভাবে বাধাগ্রস্ত হয়েছিল। তো সেইটার থেকে বা ওইটাতে যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা, ওইটা হয়তো আমরা আনতে পারি নাই। এটা কত সালের কথা? এইটা 98 এরকম সময়। তো এইগুলো করার ফলে কোনো একটা কারণে যাই হোক ওই আন্দোলনটা ঠিক কাঙ্ক্ষিত যে সাফল্যটা যেটা অর্জন করার কথা সেটা হয়নি। বাট আমাদের দিক থেকে তো একটা ত্যাগের ব্যাপার ছিল, বিকজ ওই সময় আমাদের একটা 8-9 মাস আমাদের ক্লাস হয়নি। আমাদের অন্য বন্ধুরা যারা ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা করছিল তারা যখন ক্লাসে যাচ্ছিল, আমরা তখন হয়তো এখানে বসে আছি, অনশন করছি, বা কখনো কোনো এক জায়গায় বসে আছি দাবি দাওয়াতে। তো সেইটার থেকে একটা না কাইন্ড অফ, তখন তো বয়স কম ছিল, একটা অভিমান হয়েছিল, এবং একটা অভিমান থেকে মনে হয়েছিল যে না, এই মানে আর্কিটেকচার প্র্যাকটিস করবো না। তো সেইটার থেকে যেটা হচ্ছিল যে আমাদের একটা আমি এবং কামার, আমরা তখন থেকে আগের থেকে, মানে যখন স্টুডেন্ট, আর্কিটেকচার স্টুডেন্টরা কিন্তু প্রচুর বাইরে যেটাকে আমরা বলি খ্যাপ খাটা বলি আসলে, আমরা কিন্তু এগুলো কাজ করি, যেমন মডেল বানানো, তারপর তো কখনো গ্রাফিক্স ডিজাইনের কাজ করা বা এই সমস্ত করার একটা আমাদের চল ছিল। তো এটা যখন বার হলাম তখন হচ্ছে যে তাহলে কি করব, তখন মনে হলো আচ্ছা ঠিক আছে, যে আমরা তো গ্রাফিক্স ডিজাইনটা ভালোই করছি এবং বেশ কিছু ক্লায়েন্টও আছে আমাদের। তো কর্পোরেট ক্লায়েন্টই, দেশি ইয়ে মিলে যে কর্পোরেট ক্লায়েন্ট আছে, না হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে
এরকম ক্রিয়েটিভ ডিজাইনিং এর কাজটাই কেন শুরু না করি। এবং ওই সময় বাংলাদেশে আইটির একটা বুমও হচ্ছিল, প্রচুর হচ্ছে যে আইটি প্রফেশনালস যারা বাইরের থেকে কাজ করছিলেন তারা হচ্ছে দেশে ফেরত আসছিলেন। তো এখানে আইটি সেক্টরে একটা অনেক কিছু হচ্ছিল তখন, হচ্ছে যে ইউএক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, মানে ফ্রন্ট এন্ডটা কিরকম হবে, বিভিন্ন অ্যাপ বা এগুলো নিয়ে নানান রকম একটা সময় ছিল একটা। তো ওরকমই অনেকের সাথে আমাদের একটা পরিচয় ঘটলো। আমাদের একজন পার্টনার ছিলেন, তিনি একজন ডিরেক্টলি আইটি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলেন। তো সেইভাবে আমরা হচ্ছে একটা ক্রিয়েটিভ ডিজাইন হাউস, যেটার নাম ছিল হচ্ছে বিগিনিং প্রোডাকশন, সেইটা দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। যেটি আপনি ফার্স্ট টাইম শুরু করলেন এবং ভাবলেন যে ক্রিয়েটিভিটি নিয়ে কেন কিছু করব না। জি, যেটি বলছিলেন আপনি। আমি যেটা বলছিলাম যে তার অর্থ মানে বিগিনিং প্রোডাকশন শুরু করার পেছনে একটা তো বললাম যে আমরা তখন গ্রাফিক্স ডিজাইনিং বা এগুলোর কাজ করছিলাম এবং সেটা থেকে একটা জিনিস শুরু হলো। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বলি যে আমাদের চলচ্চিত্র নিয়ে ভাবনা চিন্তাটাও কিন্তু আমাদের মূলত আর্কিটেকচারে যখন পড়ছি তখন থেকেই একটা শুরু হয়ে গেছে। মানে আমি যদি আমার নিজেরটা বলতে চাই যে খুব ছোটবেলায় আমার মুভি অফ দ্য উইক একটা খুবই প্রিয় ইয়ে ছিলাম। এখন আমি যখন কানেক্ট করি ছবি দেখার, বই পড়া যেমন একটা ছিল, তেমন হচ্ছে প্রচুর অডিও ভিজুয়াল দেখাটা আমার একটা নেশার মতো ছিল। মানে টেলিভিশনে আমাদের তো তখন বিটিভি ছাড়া তেমন কোনো অপশন ছিল না, কোনো অপশনই ছিল না, তেমন কোনো অপশনই ছিল না। তো বিটিভিতে হচ্ছে যে মুভি অফ দ্য উইক হতো, যেখানে মূলত হলিউড বা তার বাইরেও অন্যান্য দেশের বিভিন্ন জায়গার মানে যে বিখ্যাত চলচ্চিত্রগুলো বা ওইগুলোকে হচ্ছে দেখানো হতো। তো ওইটা একটা মানে আমার দেখতেই হবে, এটা একটা ইয়ে ছিল। আর হচ্ছে যে প্রচুর ইংলিশ সিরিয়াল কিছু দেখানো হতো, কিছু সিলেক্টেড, মানে ওয়ালটনস বলে একটা সিরিয়ালের কথা আমার মনে আছে, একটা পরিবার, একটা ফ্যামিলি, এবং সেখানে জন বয় বলে একটা ক্যারেক্টার ছিল এবং তার অনেকগুলো ভাই বোন। তো ওইটা একটা খুব এরকম অনেকগুলো সিরিয়াল দেখা, সো অডিও ভিজুয়াল দেখার একটা ইয়ে ছিল যে বই পড়ার পাশাপাশি। আর যখন আর্কিটেকচারে যখন পড়তে গেলাম তখন হচ্ছে যে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা বললাম না স্বাধীনতা, তার আগে তো আসলে দেখাটা সুযোগটা ঘটেনি। বাট তখন হচ্ছে ওই বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালগুলো যেগুলো হচ্ছিল, এই যে আমাদের শাহবাগে, জাদুঘরে বা পাবলিক লাইব্রেরিতে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালগুলো, সেগুলোতে ছবি দেখা হতো আমি এবং আমার একসাথেই আমরা যেতাম। এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স হলো, যেটা ফার্স্ট ব্যাচের ছাত্রছাত্রীও ছিলাম আমরা। তো তখন থেকে একটা চলচ্চিত্রের প্রতি একটা ভালোবাসা আছে, বা ছবি বানাবো এরকম একটা স্বপ্ন। বাট বানানোটাও কিভাবে বানাবো সেটা তো জানি না, কারণ চলচ্চিত্র তো পড়াশোনা করা হয়নি। তো তখনও মনে হলো যে আচ্ছা, এই যে প্রোডাকশনের মধ্যে দিয়ে আমরা ঢুকি, এরকম ক্রিয়েটিভ প্রোডাকশন, এটা করতে করতে এক সময় হয়তো আমরা ছবি বানানোর জার্নিতেও ঢুকে যাব। তো সেভাবেই আসলে এই অনেকগুলো চিন্তা ভাবনা, তখনও তো বয়স অনেক কম, অনেকগুলো এবং একদমই তাই। আমি খুব মন দিয়ে আপনার কথা শুনছিলাম যে আপনি যে সময়টায় আসলে প্রোডিউসিং এর কোর্স করেছেন বা ডিপ্লোমা করেছেন, সেই সময়টায় আসলে এই সাবজেক্টটা নিয়ে পড়তে হবে, এটা না পড়েও তো অনেক কিছু করা যায়, এরকম একটা চিন্তাই বা এভাবেই চলছিল। সেই জায়গা থেকে অবশ্যই আপনাকে সাধুবাদ জানাতে হবে যে আপনি হয়তোবা সময়ের যে স্রোতটা, সেই স্রোতটাকে একটু পরিবর্তন করতে চেয়েছিলেন, আর একটু বেটার এক ধাপ এগিয়েছিলেন মানসিক জায়গা থেকে। শুনতে চাই সেই জায়গা থেকেই। আমি যেটা যেমন মানে যে আমি বিগিনিং প্রোডাকশনের কথা যেটা বললাম, যে বিগিনিং প্রোডাকশনটা যখন হচ্ছে আমরা করলাম, বাট হচ্ছে একটা সময় গিয়ে যেটা আবিষ্কার করলাম, বিগিনিং প্রোডাকশন আমরা 2001-এ শুরু করলাম এবং 2007 পর্যন্ত মোটামুটি আমরা এটা চালিয়েছি। বাট একটা সময় যেটা দেখলাম যে আপনার অ্যাডভার্টাইজিং বা ইয়েটা, মানে এটা একটা আপনাকে 24 ঘন্টা আসলে ব্যতিব্যস্ত করে রাখে। এবং আমরা দুইজন মাত্র শুরু করে একসময় 25 জন 26 জনের একটা অর্গানাইজেশন, মাসের শেষে একটা চিন্তা ভাবনা, সবাইকে বেতন দিতে হবে, মানে আর যাই হোক ক্রিয়েটিভিটি তখন পালিয়ে গেছে জানলা দিয়ে। হ্যাঁ, মানে ওই জায়গাটি, এবং ছবি বানানো যেটা বুঝতে পারলাম, এইভাবে চলতে থাকলে আসলে আর যাই হোক ছবি কখনো বানানো হবে না। তো তখন মোটামুটি 2007-এ আমরা আস্তে আস্তে করে বিগিনিং প্রোডাকশনকে বন্ধ করলাম, কারণ অনেকেই ছিলেন যারা আমাদের সাথে প্রথম থেকেই কাজ করছিলেন। তো সবার সাথে একটা আলোচনা করে একটা ইয়ে করে অ্যামিকেবলি জিনিসটাকে বন্ধ করা হলো। তারপর হচ্ছে যে আমরা ওই আমি তখন হচ্ছে যে বাই দ্যাট টাইম আমি এবং কামার আমাদের বিয়ে হয় হচ্ছে 2001 সালের প্রথমেই। তো আমাদের তখন একটা ছেলেও আছে, ওর বয়স 3-4 বছর। তো দুইজনের ব্যবসাপাতি সবকিছু বন্ধ করে দিয়ে ঝাঁপ দেওয়াটা তো আগুনে ঝাঁপ দেওয়ার মতো, তাই না? যে মানে দায়িত্ব তো আছে বেশ কিছু। তো তখন আমি কামারকে বললাম যে তুমি বরং হচ্ছে একদম ঝাঁপ দাও, যে আমরা ছবিটা বানাইতে পারবো নাকি আদৌ, সেই বিষয়টাকে হচ্ছে তুমি এক্সপ্লোর করো পুরোপুরি, আর আমি হচ্ছে সাপোর্ট করছি, যে আমি একটা চাকরি নিচ্ছি। তো সেইভাবে আমার তখন
গ্রামীণ Balance ফোনের করে নিলেন, দুজনে গ্রামীণ মিলে। ফোনের সাথে যুক্ত Okay. হওয়া। তো গ্রামীণ ফোনের হচ্ছে তখন আমি 4 বছর বা আচ্ছা, 4 গ্রামীণ বছরের ফোনের মতো কাজ গল্পটাতে করেছি। যাওয়ার আগে যদি একটু আপনি ওই 7 বছরে কি কি প্রোডাকশন করলেন সেটা একটু শুনি। মানে ওই 7 বছরে আসলে আমরা প্রচুর ক্লায়েন্টের সাথে কাজ করেছি, যারা হচ্ছে যে দেশি এবং বিদেশি দুই রকম, অনেক এমএনসি, যেমন আমি যদি বলি যে যেমন বিএটি বা তারপর হচ্ছে যে ইউনিলিভার, এদের সাথে যেমন কাজ করার সুযোগ হয়েছে, তেমন প্রচুর দেশি ক্লায়েন্ট যারা ছিলেন, যেমন শাহ সিমেন্ট, তারপর হচ্ছে ধরেন ব্র্যাক ব্যাংকের প্রথম ওয়েবসাইটটা আমরা করেছিলাম, বা এইচআরসি এদের ওয়েবসাইট ডিজাইনিং, শাহ সিমেন্টের এখন যে ব্র্যান্ডিংটা আপনারা দেখেন যে এইটার মূলত ওইটা আমরা করেছিলাম। তো এরকম আসলে প্রচুর কাজ করার, এবং আইটি সেক্টরেও যেটা বলছিলেন যে বিভিন্ন মানে আইটি সেক্টরে যারা কাজ করছেন তাদের সাথে মিলে বিভিন্ন আপনার যে অ্যাপ বা সফটওয়্যার এগুলোর ফ্রন্ট এন্ড তৈরি করা, বা ওগুলোর পজিশনিং বা ব্র্যান্ড পজিশনিং তৈরি করা, এরকম আসলে অসংখ্য কাজ হয়েছে। বা ডেভেলপমেন্ট সেক্টরেও তখন ক্যাটালিস্ট বা এটা অনেক রকম ক্লায়েন্ট, মানে প্রচুর ক্লায়েন্ট ছিল আসলে আমাদের তখন। আর হচ্ছে এটাই তো নাকি ছোট ছোট করে অনেকগুলো কাজই অনেক আপনারা কাজই করেছেন, এবং করেছেন। এরপর আপনি যেটি বলছিলেন যে গ্রামীণ দুজনে ফোন। ব্যালেন্স করে একজন ক্রিয়েশনের জায়গায় থেকে গেলেন এবং আপনি চলে আসলেন গ্রামীণ ফোনে। জি। জানতে চাই সেখানকার অভিজ্ঞতা, সেখানে কত বছর থাকলেন? মানে আমি গ্রামীণ ফোনে যখন প্রথমে যুক্ত হলাম, সেটা হচ্ছে যে আমি প্রথমে কাজ করতাম ওদের সিএসআর ডিপার্টমেন্টে, একটা সোশ্যাল কমিউনিকেশন ইউনিট আচ্ছা। ছিল। তো আমি হচ্ছে এই যে ওদের যে বিভিন্ন সিএসআর অ্যাক্টিভিটিসগুলো আছে গ্রামীণ ফোনে, সেগুলোকে কিভাবে কমিউনিকেট করা যায়, সেগুলোকে কিভাবে প্রমোট করা যায়, তাদের একটা পজিশনিং তৈরি করা যায়, এইটাই মূলত আমার কাজ ছিল। ওখানে মোটামুটি আমি 1.5 বছর মনে হয় কাজ করি। তারপর হচ্ছে গ্রামীণ ফোনের মার্কেট কমিউনিকেশন থেকে আমাকে ডাক দেওয়া হয়, এবং পরবর্তীতে আমি এখানে ক্যাম্পেইন হেড হিসাবে মূলত প্রায় তারপরে 2-2.5 বছর ওখানে কাজ করা হয়। তো ওই সময় ক্যাম্পেইন হেড বলতে যেটা বুঝছি যে যত রকম মানে আপনার ব্র্যান্ড ক্যাম্পেইনগুলো হতো, বা প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড ক্যাম্পেইন, মানে টেলকো তো ইজ এ খুবই ভাইব্রেন্ট ইন্ডাস্ট্রি, আর খুবই ডাইনামিক। এখানে কম্পিটিটর কি করছে, আপনার কি করছে, মানে ইউ অলওয়েজ হ্যাভ টু বি, মানে খুব সবকিছুই হচ্ছে যে আজকে হয়তো জানা গেল যে কম্পিটিটর এরকম একটা কিছু করছে, আমাদের 2 দিন পরেই একটা ক্যাম্পেইন লঞ্চ করতে হতো। তো সেখানে ডেফিনেটলি আমাদের সাথে অন্যান্য বিভিন্ন এজেন্সি পার্টনার অনেকেই যুক্ত ছিলেন, বাট এইটা খুবই ডাইনামিক একটা এনভায়রনমেন্টে যে, আচ্ছা। বাট ক্রিয়েটিভিটি কিন্তু আসলেই পুরোপুরি ছিল, যে কারণ হচ্ছে যে আপনার মানুষের মনে জায়গা করে নিতে হবে, আপনার প্রোডাক্টস বলেন, সার্ভিসেসগুলো বলেন, বা হচ্ছে যে আপনার পজিশনিং এর জায়গাটা থেকে, যে গ্রামীণ ফোনের যে পিরিয়ডিক্যালি আমরা একটা ব্র্যান্ড প্রমোশন ক্যাম্পেইন করতাম। যেমন আমি আমার 2-1টা ক্যাম্পেইনের কথা যদি বলি, যেমন যেটা এখন পর্যন্ত আমার মনে হয় যে, যেমন আমারে ছাড়িয়ে বন্ধু কই গেলারে, যদি একটা টিভিসির কথা মনে থাকে, শুনতে কি ওইটা ভালো। হচ্ছে তখন ওইটা আমি ওই সময় ওখানেই ছিলাম। এবং তারপর একটা আমরা ক্যাম্পেইন করেছিলাম 21শে ফেব্রুয়ারিতে, দুনিয়া কাঁপানো 30 মিনিট, যে মানে 52 যে ঘটনাটা ঘটেছিল সেইটা হচ্ছে 30 মিনিটের একটা সেগমেন্ট ছিল। সেই 30 মিনিটের সেগমেন্টটা সেটাকে ইনঅ্যাক্ট করা শহীদ মিনারে গিয়ে, সো ইনস্টাগ্রাম নানান রকম অনেক ইন্টারেস্টিং আসলে ঘটেছিল, এখন মনেও নাই। মানে এত কাজ করতে হতো সেখানে, এটা এখন যারা টেলকোতে আছেন শুধুমাত্র তারাই, বা এফএমসিজিতে যারা কাজ করেন তারাও বুঝতে পারবেন যে মানে সবসময় কম্পিটিটর করতে হবে, সারাক্ষণ মার্কেট শেয়ারটা নিয়ে রাখতে হবে, কনজিউমার শেয়ারের অডিয়েন্স, তাদের মাইন্ড শেয়ারটা আপনার কাছে থাকতে হবে, ইমোশনালি কানেক্ট করতে হবে, আপনার প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস দিয়ে কানেক্ট করতে হবে, সো ইউ অলওয়েজ হ্যাভ টু বি দেয়ার। সো সেইটাই হচ্ছে যে একটা খুবই ডাইনামিক একটা সময় ছিল আমার জন্য গ্রামীণ ওই ফোনের। এই ডাইনামিক সময়ে আসলে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জও এসেছিল, বড় কোনো Absolutely. চ্যালেঞ্জের কথা মনে পড়ছে? একটা তো যেটা এখন আসলে আমি ওইভাবে, বিকজ আমাদেরও তো সবকিছু তো আমরা বলতে পারি না, বাট হচ্ছে যে ডেফিনেটলি যে রেগুলেটরি নিয়ে তো ওই সময় থেকেই একটা বড় ধরনের একটা আসছে, রেগুলেটরি অ্যাফেয়ার, যে কিভাবে হচ্ছে মানে মানে সোজা কথায় যেটা হচ্ছে যে রেগুলেটরি অ্যাফেয়ার্স তো অলওয়েজ একটা রেগুলেটরি বিভিন্ন রকম বিষয় ছিল, যে গ্রামীণ ফোনের ওপর যে এটাকে গভর্নমেন্টের সাথে বা ইয়ের সাথে, ওইগুলো তো নানান রকম ভাবে আমাদেরকে করতো, বাট ওগুলোকে ট্যাকেল করার জন্য হয়তো আমাদের কিছু কমিউনিকেশনের স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ নিতে হতো। আমার যেমন একটা, এটা রেগুলেটরি এর জন্যই বলছি না, বাট আপনি যেহেতু একটু আগে বললেন যে আরেকটা ক্যাম্পেইন ছিল, যেমন আপনাদের অনেকগুলো ক্যাম্পেইনই ছিল, যে বিজয়ের গল্প বলি, আমার বিজয়ের দেশ গল্প আমার বলি, গল্প, এক্স্যাক্টলি, জি। আমার দেশ আমার গল্প, তারপর হচ্ছে ক্রিকেটের নিয়েও বেশ একটা ভালো একটা ক্যাম্পেইন ছিল। তো
অনেক রকম। আরেকটা ছিল হচ্ছে যে যেমন একটা প্রার্থনার একটা খুব বিউটিফুল একটা ক্যাম্পেইন ছিল, যে তখন আমাদের ক্রিকেট দল, আমার ঠিক মনে পড়ছে না, যে বাট দেয়ার ওয়াজ অ্যান ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যেখানে হচ্ছে যে আমাদের ক্রিকেট টিম ইয়ে করছিল। তখন আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম যে সেটা বিভিন্ন ধর্মাবলম্বী বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা সবাই প্রার্থনা করছে দেশের জন্য। মানে ওখানে মানে দ্যাট ওয়াজ আ ভেরি বিউটিফুল একটা ক্যাম্পেইন। আমি একটু জানতে চাই যে এই যে প্রযোজনার কাজটি রেখে আপনি গ্রামীণফোনে চলে আসলেন, এবং আপনি বলছিলেন যে এখানেও ক্রিয়েশনের একটা জায়গা ছিল আপনার, তারপরেও তো আসলে ফিল্ম মেকিং আসলে এটা তো একটা সম্পূর্ণ আলাদা না, এটা একটা স্বপ্নের মতো, এবং এটা এটা অনেক রকম মানে খুব বেশি ডেডিকেশন না থাকলে এই সেক্টরে কাজ করাও কঠিন। সেখানে আসলে গ্রামীণফোনে কাজ করা এটা তো আসলে একটা মানে কর্পোরেট সেক্টর, যত কিছুই হোক, মানে সেখানে কখনো মনে হয়নি যে না আমার খুব মনে হচ্ছে যে আমি খুব একটা বাইন্ডিংস এর মধ্যে আছি? না, সেটা তো যে কোনো কাজের ক্ষেত্রেই আপনি যখন কোনো একটা জায়গায় কাজ করছেন, যেখানে একটা অর্গানাইজেশনে কাজ করছেন, অর্গানাইজেশনে তো সার্টেন রুলস, রেগুলেশনস, গাইডলাইন্স এগুলো তো থাকে, এগুলোর ভেতরে থেকেই কাজ করতে হয়। সেই জায়গায় যখন ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসিং এ যখন আমি আসলাম, মানে আমি 2012 মার্চ পর্যন্ত গ্রামীণফোনে কাজ করলাম, এবং তারপর হচ্ছে বাই দ্যাট টাইম আমাদের শুনতে কি পাও চলচ্চিত্রটা মোটামুটি একটা জায়গা থেকে আমার ওখানে কাজ করছে। আমি হয়তো রেগুলারলি ওভাবে যাওয়ার আমাদের সুযোগ ঘটতো না বিকজ কাজের ইয়ের জন্য, বাট কিছুটা হলেও যুক্ত ছিল, ওটার সাথে যুক্ত থাকা হলো। তো 2012 যেটা মার্চে, মানে তার আগে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমার ডিসিশন নাই, এইবার মনে হয় এটাকে ক্লোজ করতে হবে, কারণ এটা চলতে থাকলে আসলে ওই কাজটাও একটা নেশার মতো আসলে, সো এটাকে ক্লোজ করতে হবে, প্রায়োরিটি করতে হবে। তখন সেভাবে আসলে ফিল্মটাকেই তখন আমার প্রায়োরিটি এর মধ্যে আসলো। ফিল্মের আগে আপনি খুব সম্ভবত 26 মাসে 30টা টিভিসিও করেছিলেন। ওই যে বললাম না যে সারাক্ষণই আসলে মাইন্ড শেয়ার এবং আপনাকে থাকতে হবে মার্কেট শেয়ার ধরে রাখার জন্য। এবং এই এক্সপেরিয়েন্সটা কি কোনো না কোনো ভাবে আপনার ফিল্ম মেকিং এ অনেক বেশি সহযোগিতা করেছে? অ্যাবসলিউটলি, বিকজ এই নলেজ গুলো তো আপনার প্রত্যেকটাই তো নলেজ, মানে এক একটা কাজ কিন্তু আপনাকে একটা জিনিস নতুন কিছু একটা শিখায়। আমার এখন যারা চলচ্চিত্র নির্মাতা আছেন তাদের অনেকেই বিজ্ঞাপনও বানাতেন, তাদের সাথে যারা যখন তারা অনেকেই হচ্ছে যে প্রতিষ্ঠিত ছিলেন, আবার উদীয়মান যারা এখন আবার হচ্ছে যে উদীয়মান ফিল্ম মেকার হিসেবে বিভিন্ন জায়গায় অনেকের সাথে কাজের এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেগুলো ডেফিনেটলি প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয়, এবং প্রত্যেকটা ইন্টারাকশন আপনাকে কিছু না কিছু দেয়। তো সেই জায়গাটা থেকে পুরাটাই আসলে, এবং পুরো জীবনটাই আসলে এক্সপিরিয়েন্সের উপর ইয়ে করে, এবং এক্সপিরিয়েন্স থেকে আপনি কিভাবে নিচ্ছেন আসলে সবকিছু আপনি নিতে পারলে সবকিছু থেকেই নেওয়া যায়। সো আমার যেটা মনে হচ্ছে পুরাটাই, এবং প্রোডাকশনের মধ্যেও কোন খুঁটিনাটি বিষয়গুলোকে সেগুলোকে ডেফিনেটলি একটা আমাকে করেছে মানে জায়গা থেকে, এবং নেটওয়ার্কিং অবশ্যই, কারণ আপনার চলচ্চিত্র তো একা আসলে বানানো যায় না, এটা সবসময় একটা টিম ওয়ার্ক। এখানে একজন ডিরেক্টর থাকেন, তার একটা ভিশন থাকে, বা সেই ভিশনটাকে বাস্তবায়িত করার জন্য কিন্তু অনেক মানুষকে লাগে। তো এই যে নেটওয়ার্কিং বা অনেককে জানা বোঝা, তো এইটা একটা ব্যাপক একটা অবশ্যই আমার হচ্ছে যে একটা মানে এক্সপেরিয়েন্স ছিল, যেটা কাজে লেগেছে। আমরা একটু শুনতে কি পাও নিয়ে শুনতে চাই যে এটা কেন করলেন, বা এটা করার আসলে সূত্রপাতটা, এটা চিন্তাটা কোথা থেকে শুরু হলো যে শুনতে কি পাও তৈরি করব আমরা? জি, যেটা হচ্ছে যে শুনতে কি পাওটা, আমি যদি বলি শুনতে কি পাও, কিন্তু আমাদের শুনতে কি পাওয়ার আগেও আমরা একটা ছোট একটা কাজ করেছি। ওটা হচ্ছে যে কাইন্ড অফ আমাদের ছবি বানাতে পারবো নাকি আদৌ, সেটা আমরা বলি হাত মক্স করার একটা এক্সপিরিয়েন্স ছিল, যেটা হচ্ছে যে আপনার পাথওয়েজ ফর উইমেন এম্পাওয়ারমেন্ট, তাদের একটা প্রজেক্ট ছিল। এটা হচ্ছে কমিশন প্রজেক্ট, যে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে 5 জন যে নারী, তাদের যে জার্নিটা, সেই জার্নিটাকে নিয়ে প্রত্যেকে 10 মিনিটের একটা ইয়ে করে একটা কম্পাইলেশন বা একটা অমনিবাসের মতো। তো সেই কাজটাকে, ওইটার নাম ছিল যে স্টোরিজ অফ চেঞ্জ। আমরা নিজেরা খুব একটা ওইটার কথা বলি না, কারণ এখন যখন টেকনিক্যালি জিনিসগুলোকে দেখে আমার মনে হয় যে আর অনেক কিছু করা যেত। বাট সেই জায়গা থেকে শুনতে কি পাও হচ্ছে যে আমাদের প্রথম মানে ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন বা স্বাধীন ধারার নির্মাণ। তো শুনতে কি পাওয়ার শুরুটা ছিল যখন হচ্ছে আপনার যদি মনে থাকে যে আইলা বলে 2009 সালের শেষের দিকে আপনার আইলা বলে একটা ইয়ে ঘটেছিল আমাদের দক্ষিণাঞ্চলে, যেখানে হচ্ছে যে এটা একটা এখানে প্রচুর মানুষ কিন্তু আসলে উপকূল ভাসিয়ে নিয়ে গিয়েছিল, প্রচুর মানুষ ঘর হারা হয়, এবং অনেক মানুষ হচ্ছে যে তার ঘর বাড়ি হারিয়ে বাঁধের উপর আশ্রয় নেয়। তো ওই সময় পত্রিকার পাতায় একটা ছবি একটা দেখলাম, আমার ঠিক মনে নাই, হয়তো ডেইলি স্টার বা এরকম, এখানে একটা ছবি দেখছিল যে অনেকগুলো মানুষ যাদের ইয়েটা হচ্ছে যে সুলতানের পেইন্টিং এর মতো আমরা দেখি না, খুবই শক্তিশালী মানুষ, ওরকম মানুষ, তারা হয়তো মানে শারীরিকভাবে হয়তো অত ওইভাবে শক্তিশালী না, বাট
তাদের যে কর্মটা করছেন তারা হাত দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করছেন। তো ওইরকম একটা ছবি যখন দেখলে কামার তখন হচ্ছে আমাকে বললো যে আমার মনে হয় যে এখানে একটা ছবি আছে, তো এখানে একটা গল্প আছে, আমার মনে হয় আমাদের এটাকে নিয়ে একটা এক্সপ্লোর করা উচিত। তো তার পরবর্তীতে যেটা ঘটেছে যে পরবর্তীতে 3 মাস কামার হচ্ছে যে ওই অঞ্চলটাতে পুরা একদম নৌকা করে ঘুরে ঘুরে সাতক্ষীরাতে, গাবুড়া, পদ্মপুকুর, নানা যে ঘুরে ঘুরে, যে আমরা তো এরকম একটা গল্প আছে, বাট গল্পটা তো আপনার ছবির কি হয়, আপনার একটা সেট লাগে, একটা লোকেশন লাগে, আপনার ক্যারেক্টার লাগে, প্রোটাগনিস্ট লাগে। তো সেটা কাদেরকে, তো সেইটার খোঁজে আসলে পরবর্তী 3 মাস একটা নৌকা করে বিভিন্ন জায়গাতে যাত্রা করেন। এবং তখন হচ্ছে যে সেভাবেই হচ্ছে যে আমাদের শুনতে কি পাওয়া যে গ্রামটা সুতারখালি আমরা ওভাবেই খুঁজে পাই। শুধু আমাদের একজন লোকাল একজন ইয়ে ছিলেন নিশিদ্দা হচ্ছে উনি লোকাল একজন জার্নালিস্ট ছিলেন, আবার হচ্ছে উনি এলাকা মেম্বার, রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। তো উনি কাইন্ড অফ আমাদের গাইড হিসাবে কাজ করছিলেন তখন। তো নিশিদ্দার সাথে যখন ঘুরে বেড়াতে বেড়াতে এক সময় একটা গ্রামে এসে পৌঁছালো, এবং ওই গ্রামে তখন ওই যে বাঁধের ওপর, গ্রাম তো নাই, গ্রাম তো পুরা তলিয়ে গেছে, বাঁধের ওপর সব মানুষ এক রাতের মধ্যে আসলে সবাই আসলে নিঃস্ব হয়ে যায় বাঁধের ওপর কোনো রকম ভাবে জীবন নির্বাহ, এবং ওইভাবে তখন ওরা একটা লম্বা সময় ধরে বাস করছে। তো বাঁধের ওপর যখন আমরা ওদের নৌকাটা গিয়ে যখন ওটা পৌঁছালো, তখন দেখা যাচ্ছে যে বাঁধের ওপর অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কারণ তার আগে গ্রামে খবর পৌঁছে যে এখানে একটা সিনেমার ক্রু আসছে, সিনেমার একটা টিম আসতেছে। তো সবাই হচ্ছে উৎসুক জনতা আমরা দাঁড়িয়ে আছে ওখানে। তো সেইটার মধ্যে একটা মেয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে, যে হচ্ছে আবার অন্য অনেকের থেকে অনেক লম্বা, এবং হচ্ছে সবার মাথায় কাপড় আছে, ওর মাথায় কোনো কাপড় নাই। তো তখন হচ্ছে যে কামার আমাদের সাথে যারা গাইড ছিল, ওখানেও আরেকটা ছেলেও ছিল আমাদের সাথে, ও তখন হচ্ছে কামার জিজ্ঞেস করলো যে ওই মেয়েটাকে। তখন ওই ছেলেটা বললো কি যে ও আছে একটা মেয়ে, ওর নাম রাখি, ও ভালো না। তো তখন কামার বললো যে ভালো না কেন, তুমি কি ওকে চেনো? হ্যাঁ চিনি, ও আমার বউ। তো তখন হচ্ছে আমার একটা মনে হলো যে মানে যে ইটস দেয়ার ইজ আ মানে আপনার কিন্তু ছবির ক্ষেত্রে কিন্তু এই যে প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট সবকিছুই, তো এখানে একটা কিছু আছে, মানে ছবিকে আপনার তুলে ধরতে হলে আসলে ভালো মন্দ মিলায়, ঝগড়া বিবাদ নানান কিছু মিলায় একটা, হ্যাঁ এটাকে তুলে ধরতে হবে। তো সেইভাবেই আসলে শুনতে কি পাওয়ের হচ্ছে যে আমাদের যাত্রাটা ছিল ওই যে পত্রিকার ইয়ে দেখে, এবং সুতারখালি গ্রামে, এবং ওই যে ক্যারেক্টার যেটা রাখি, তারপর হচ্ছে প্রথম দিকে রাখি এবং ওর স্বামীর নাম ছিল সৌমেন, ওদেরকে নিয়েই তখন, এবং তারপর ওই গ্রামটাকে ঘিরেই আসলে পরবর্তীতে 20 মাস ধরে আমরা মূলত যাওয়া আসার মধ্যে ছিল ওই ইয়েতে, যে লম্বা সময় ধরে ওই শুটিংটা হয়েছে, যাওয়া এবং আসার মধ্যে প্রচুর মানে এই হচ্ছে মানে শুটিং এর পিরিয়ডটা ওরকম ছিল। তারপর ডেফিনেটলি আপনার হচ্ছে যে তারপর এডিটিং এর সময়টাও অনেক লম্বা, বিকজ এডিটিং খোঁজাটাও আপনি যেটা বলছিলেন যে মানে চলচ্চিত্রের ক্ষেত্রে স্বাধীন ধারা নির্মাণের ক্ষেত্রে স্পেশালি ইটস আ চ্যালেঞ্জ। হ্যাঁ, তো আমরা প্রথমত যখন শুটিং করলাম, যেমন শুটিংয়েও হচ্ছে প্রথমত আমরা চেষ্টা করেছিলাম কিছু সিনেমাটোগ্রাফার বা কাউকে নিয়ে কাজ করতে, বাট আমাদের কাজের ধরনটা এমন ছিল যেটা আমি যেই জন্য আমি শুনতে কি পাওকে বলছিলাম যে ইট ইস আ নন ফিকশন। তো এইটাতে হচ্ছে যে একদম ক্যামেরা একদম ওই মানুষের সাথে সাথে যাওয়া, ইটস নট দ্য দূর থেকে দেখা বা ইয়ে দেখা, ওর সাথে মানুষ যেন অনুভব করতে পারে যে ওর সাথে জার্নিটা, ক্যারেক্টারের সাথে জার্নিটা হচ্ছে। তো সেইখান থেকে একজন সিনেমাটোগ্রাফার হয়তো খোঁজার আমরা চেষ্টা করছিলাম, বাট আলটিমেটলি হয়তো আমাদের কাজের ধরনটার জন্যই আমরা ঠিক ওইভাবে কারোর সাথে পার্টনারিং করতে পারি নাই। পরে কামার নিজেই ক্যামেরা করলো, এবং পরবর্তীতে যখন এডিটিং করলাম, এডিটিংয়ে যখন আমরা পৌঁছলাম, তখনও আমরা প্রিলিমিনারি চেষ্টা করেছিলাম যে কাউকে ইয়ে করতে, যে এই 170-80 ঘন্টাতে ফুটে যাচ্ছে আমাদের, কারণ 20 মাস ধরে শুটিং হয়েছে, তো এগুলো পুরাটাকে দেখতে হবে। বাট সেখানেও হয়তো আসলে অনেকে সবাই এত ব্যস্ত আসলে, আর আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট, কিন্তু কাজের তুলনায় কিন্তু আসলে ছোটই, জায়গাটা কিন্তু অনেক ছোট, সেই জায়গায় আমরা বরং অনেক কাজ করছি। তো সেই জায়গাটা থেকে তখন হচ্ছে ওনারা, আমরা এডিটিংয়েও আসলে আমরা ঠিক ওইভাবে কেউ এত সময় দিতে পারবেন এটা না পারাতে, তখন এক সময় আমরা আমাদের এখন যে আমরা সবগুলো ছবি এডিট করি, আমরা সৈকত, আমাদের বন্ধু সৈকত শেখরেশ্বর, ওর সাথে, ও কলকাতাতে বেসড, মূলত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়াচ্ছে এডিটিং। তো ওর সাথে একটা বন্ধুত্ব হলো, তো ওর সাথে একটা জার্নি শুরু হলো আমাদের। পরবর্তীতে এই পর্যন্ত যে 5টা ছবি আমরা করেছি, এগুলো সবগুলোই এডিট করছে ও। ম্যাম, আপনি যে ছবিগুলো প্রযোজনা করছেন সেগুলোতে দেখা যায় যে ব্যক্তিগত গল্পের পাশাপাশি সমাজের বাস্তবতাটাকে ফুটিয়ে তোলেন, এটা কি আসলে স্বতঃস্ফূর্তভাবে হয়ে যাচ্ছে নাকি কোনো না কোনোভাবে আপনি ইচ্ছাকৃতভাবে আনছেন?
এইটা আসলে কি আমার কাছে মনে হয় যে একটা শিল্পীর কাজ কিন্তু তার সময়টাকে তুলে ধরা। এখন সেই কাজটাকে মানে আপনি একটা সময় থাকলেন ইয়ে করলেন বা আপনি একটা কাজ করছেন এবং সেটা আর্ট যেটা হচ্ছে যে ছবি আঁকাই হোক না কেন বা গানই হোক না কেন বা চলচ্চিত্র নির্মাণই হোক না কেন, আপনার সময়টা যদি একটা থেকে না যাবে, একজন লেখক সেও কিন্তু তার সময়ের বাস্তবতাটাকে কিন্তু তুলে ধরছে। তো সেই জায়গা থেকে আমাদের দেশের মানে একটা বিষয় আছে হচ্ছে যে আমাদের কমার্শিয়াল একটা ঘরানা আছে, যে কমার্শিয়াল ঘরানাটাকে অনেকটা একটু ফ্যান্টাসি ভাবে হয়তো জীবনটাকে উপস্থাপনা করা হয়, কারণ ওটারও একটা ইয়ে ছিল যে মানুষ এত ব্যস্ত নানান জীবনের কাজের মধ্যে, সেখান থেকে একটু বের হয়ে একটু মানসিক প্রশান্তি, কিছু ফ্যান্টাসি, কিছু দুঃখ, গান বাজনা এটা দেখলাম। বাট সেটার বাইরেও কিন্তু আমাদের মনে হয়েছে যে স্বাধীন ধারমার যে চলচ্চিত্র নির্মাণ, যেটা আসলে আমরা তো শুরু করি না, এটা অনেক আগের থেকেই যে আমাদের যে শর্ট ফিল্ম মুভমেন্ট ছিল ওই সময়, যে তারেক ভাইরা, মোর্শেদ ভাইরা ওনারা যে কাজ শুরু করলেন, তো ওইটারও তো একটা ধারাবাহিকতা। তার আগে আলমগীর কবির ছিলেন, জহির রায়হান ছিলেন, তো আমাদের তো একটা লিগেসি আছে। সো ওই লিগেসিটার ইয়েতে এই যে একটা চলচ্চিত্রের একটা মানে চলচ্চিত্র নির্মাতাদের একটা দায়িত্বও আছে যে সমাজের গল্পগুলোকে তুলে ধরা বা রেখে যাওয়া, বা ধরেন আজ থেকে 50 বছর পরে যে সময়টা কিরকম ছিল বা 100 বছর পরে সময়টা কি ছিল। তা আমি মনে করি যে এই সময় আমাদের এই কাজগুলোই কাইন্ড অফ মানুষকে ইয়ে দিবে যে আসলে সময়টা কিভাবে ছিল, বা ওরা হয়তো এগুলোকে নানান ভাবে যে নৃতাত্ত্বিক গবেষণার ইয়ে হিসাবেও আসলে ব্যাপারটাকে দেখবে। আমি চলচ্চিত্রটাকে একটা ওইভাবেও একটা ইয়ে থেকে যে সময়ের একটা দর্পণ, মানে আমরা বলতে পারি যে দায়িত্ব, একটা কালেকটিভ মেমোরি বলি, যে একটা নেশনের ইটস আ কালেকটিভ মেমোরি অফ দ্য নেশন। এবং পরবর্তী জেনারেশনের কাছে আসলে এই সময়টাকে পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব আমি বলবো। দারুণ, খুব সুন্দর একটা চিন্তা নিয়ে আপনি কাজ করছেন, এবং অবশ্যই আমি সাকি সহ পুরো রাঙা সকাল পরিবার আপনাকে সাধুবাদ জানাচ্ছি। এগিয়ে যান। একটু জানতে চাই যে ব্র্যাকের ব্যান্ড প্রোগ্রাম কমিউনিকেশনের হেড হিসেবে কাজ করছেন, এখন কেমন যাচ্ছে? না অবশ্যই এইটা একটা অন্যরকম, বিকজ আগে তো কর্পোরেট সেক্টরে কাজ করেছি, নাও ইটস আ ডেভেলপমেন্ট সেক্টর। তবে আমার যে কাজ, যে ধরনের চলচ্চিত্র আমি নির্মাণ করি তার সাথে খুব একটা ডিফারেন্স সেই জায়গাটাতে আমি বোধ করি না, কারণ আমরা মানুষ এবং কমিউনিটির সাথে ডিরেক্টলি কাজ করার যে একটা এক্সপিরিয়েন্স। এবং আমি যদি আমার শুনতে কি পাও থেকে শুরু করে পরবর্তীতে যেমন একটি সুতার জবানবন্দি বলে আমি একটা কাজ করেছি, যেটা হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের, যেটা এই মুহূর্তে চরকিতে আছে। এটা হচ্ছে গার্মেন্টস রানা প্লাজার যে দুর্ঘটনাটা হলো, তারপর প্রায় কিন্তু 1200 প্লাস শ্রমিক মারা গেছে। তার আগেও কিন্তু তাজরিন, স্পেকট্রাম, নানান রকম দুর্ঘটনা ঘটেছে। এবং এই যে শ্রমিকরা যে মারা যাচ্ছেন, তারা কতগুলো সংখ্যা হয়ে থেকে যাচ্ছেন, তাদের এই মৃত্যুর কিন্তু এগুলো মৃত্যু কিন্তু জাস্ট মারা যাচ্ছেন না, কাইন্ড অফ এগুলোকে একটা সিস্টেমেটিক হত্যাকাণ্ড বা ইয়ে বলবো। তো ওইটা নিয়ে আমরা একটা ছবি একটা করেছিলাম, যে করেছি, সেটা হচ্ছে একটি সুতার জবানবন্দি, যেটা মূলত আমরা ওই যে এশিয়ার 4টা টেলিভিশন চ্যানেল, আপনি প্রথমেই যেটা বলছিলেন, তাদের সাথে একটা ওরা একটা ইয়ারলি এশিয়ান পিচ বলে একটা ইয়ে করে, যেখানে হচ্ছে আপনি আপনার ভাবনাগুলোকে নিয়ে সারা এশিয়ার থেকে, সিঙ্গাপুরে হতো তখন, এটা কোভিডের পর এটা আর হচ্ছে না, তো ওরা সারা এশিয়া থেকে নির্মাতারা গিয়ে তাদের আইডিয়াগুলোকে পিচ করতো। তো আমরাও আমাদের আইডিয়াকে পিচ করেছিলাম এবং সেটাকে আমরা উইনিং একটা প্রজেক্ট হিসাবে আমরা ওই কাজটা করি। যে ওইটা ছিল যে এই যে রানা প্লাজাটা ঘটলো দুর্ঘটনাটাকে, এইটাকে যে এটার তো বিভিন্ন স্টেক হোল্ডার আছেন, শ্রমিক যেমন একজন স্টেক হোল্ডার, তেমন এখানে যে গার্মেন্টস মালিক তিনি একজন স্টেক হোল্ডার, সরকার একটা স্টেক হোল্ডার, এখানে একজন আর্টিস্ট যিনি এই সময়টাকে ধরার চেষ্টা করছেন সে একটা স্টেক হোল্ডার। তো এরকম নানান রকম স্টেক হোল্ডার, বা আমরা যেটা বলছিলাম যে 7টা এরকম পৃথিবী এটা ইয়ে করা, গার্মেন্টসে যিনি অপারেশনালসে যারা থাকেন, মিড লেভেল ম্যানেজার, তারা একটা স্টেক হোল্ডার, বা যে বায়ার যারা হচ্ছে কিনছেন তারা একটা স্টেক হোল্ডার। তা আমাদের যেটা মূল পরিকল্পনা ছিল যে সবার কাছ থেকে এই ঘটনাটাকে তারা কিভাবে দেখছেন। আপনারা যদি কুরোসাওয়ার যদি রসমান ছবিটা মনে থাকে, যে একই ঘটনা কিন্তু একজন এক এক রকম ভাবে ব্যাখ্যা করে, সে তার লেন্স থেকে দেখে। তো সেই জায়গাটা থেকে আমরা এটাকে একটা অসম্পূর্ণ মনোলগ বলি, কারণ প্রথমে আমরা 7টা পৃথিবীর গল্প বলার চেষ্টা করলো, পরবর্তীতে আসলে আমরা 4টার পর আর আমরা পারিনি, কারণ আমরা বায়ারদের সাথে ওইভাবে তাদেরকে আনতে পারিনি, আমরা পলিসি মেকারদেরকে ওইভাবে আনতে পারি নাই, বা আমরা হচ্ছে যে গার্মেন্টসের মিড লেভেল ইয়ে যেটা তাদেরকে ওইভাবে আনতে পারিনি। তো এইটা একটা অসম্পূর্ণ মনোলগের ব্যাপার ছিল। তারপর আপনি যে জায়গা থেকে চেষ্টা করেছেন সেটা দারুণ একটা ব্যাপার। ম্যাডাম, যেহেতু
আমাদের আলোচনা আসলে চলতেই থাকবে এভাবে গল্প করতে করতে, আর আমাদের সময়েরও একটা বিষয় রয়েছে। আমরা একটু শুনি যে আপনি সর্বমোট কতটি চলচ্চিত্র তৈরি করেছেন। আমি এই নামগুলো পর্যন্ত শুনি। হচ্ছে যে আমি প্রযোজনা করেছি বা নির্মাণের সাথে যুক্ত আছে মূলত 5টা চলচ্চিত্রে, বা একটি স্টোরিজ অফ চেঞ্জ ধরলে ওটাকে হয়তো 6 নাম্বার বলা যায়। মানে প্রথমত শুনতে কি পাও, একটি সুতার জবানবন্দি, নীলমুকুট যেটা হচ্ছে নারী পুলিশদের শান্তি মিশনে যারা গেছেন তাদের একটা দলকে সাথে নিয়ে কাজ করা, এবং অন্যদিন এবং শিকলবাহা। সো অন্যদিন শুনতে কি পাও হচ্ছে যে আমাদের একটা ওয়াটার ট্রিলজির কাজ করছি আমরা, যেটা হচ্ছে যে আসলে এই জনপদের কথা বলতে গেলে তো পানি ছাড়া আসলে এটার গল্পটা বলাটা অসম্ভব। তো সেইভাবে শুনতে কি পাও হচ্ছে ওইটা প্রথম ছবি, যেটা আমরা একদম দক্ষিণে কাজ করেছি। আর তারপরে হচ্ছে যে আমরা অন্যদিন, এটা ট্রিলজির দ্বিতীয় পার্ট, এবং হচ্ছে যে সামনে আমরা তৃতীয় পার্ট, যেটা হচ্ছে পুরোপুরি পানির ওপর ভাসমান একটা গল্প। আর তৃতীয় পার্টটা হচ্ছে আরো কিছু জীবন, এইটা নিয়ে হচ্ছে যে আমরা এই মুহূর্তে ঘোরাঘুরি করছি, রিসার্চ হচ্ছে। আর তার বাইরে হচ্ছে একদম, এবং এই প্রত্যেকটা চলচ্চিত্র এক একটা জনরাতে কাজ করে, কোনোটা হয়তো একদম টেলিভিশন ডকুমেন্টারি, কোনোটা নন ফিকশন, অন্যদিন একটা হাইব্রিড ছবি, এবং একটা পুরোপুরি ফিকশন যেটা হচ্ছে শিকলবাহা। এটাও কমপ্লিট হয়েছে, এটা আমরা গত বছর সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার করেছি, ওয়ার্ল্ড প্রিমিয়ার করেছি ওইটার ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। বাট এটা এখনো এই দেশের দর্শকের কাছে দেখানো হয়নি, ওই যে মাঝখানে জুলাইটা চলে আসলো, ইনশাআল্লাহ সামনে হয়তো সবাই দেখবে। এবং চমৎকার সব কাজ আপনারা করেছেন এবং করে যাচ্ছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য এবং আপনার কাজের প্রতিও থাকলো। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। ধন্যবাদ। আমি যদি একটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যদি আমাকে একটু দেন, সেটা হচ্ছে যে আমাদের যে অন্যদিন চলচ্চিত্রটা যেটা বলছি, এটা নিয়ে আমি একটু বলতে চাই যে এইটা হচ্ছে যে মূলত একটা লম্বা সময় ধরেই এটা সেন্সর বোর্ডে আটকে ছিল আর কি, আমাদের বিগত যে সময়টাতেই সেটাতেই। তো যে কোনো কারণেই হোক, এটা মনে হয়েছিল তাদের কাছে যে এই ছবিটাকে দেখানো যাবে না দর্শক। তার আগে এই চলচ্চিত্রটা মূলত পৃথিবীতে বহু জায়গায় আমাদের দেখানোর সুযোগ ঘটেছে, ইন্টারন্যাশনাল ইটফাতে বা হচ্ছে নিউ ইয়র্কে, প্রচুর ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে। বাট দেশের মানুষের কাছে যে কোনো ছবিতে আপনি দেশের মানুষের কাছে আসলে প্রথমে দেখাতে চান। তো সেই জায়গাটা এই ছবিটা আটকে ছিল। বাট ছবিটা হচ্ছে মাত্র খুবই সুখের সংবাদ যে মাসখানেক হলো আমরা ছবিটা মানে সেন্সর সার্টিফিকেট পেয়েছি, এবং আমরা এই ছবিটা সামনে রিলিজ করব। তো আমি হচ্ছে আশা করব যে দর্শকরা আমাদের এই ছবিটা দেখবেন, এটাকে নিয়ে কথা বলবেন। নিশ্চয়ই, অনেক অনেক শুভকামনা।